শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজনে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। কানাডার পর দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। ভ্যাকসিন সার্টিফিকেট ও কোভিড প্রটোকল না মেনে বিদেশ গমন নিয়ে প্রশ্ন। খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন। আদেশের জন্য 15 ডিসেম্বর তারিখ ধার্য। গাড়িতে করে খাদ্য সামগ্রী বিতরণ করে ভোট প্রার্থনা। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজারের এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে 2 প্যানেল থেকে 11 জন করে পরিচালক নির্বাচিত। পরিষদ গঠন নিয়ে জটিলতা সৃষ্টি। 3 দেশ থেকে 12 লাখ ডোজ করোনার ভ্যাকসিন পেল বাংলাদেশ। কোভ্যাক্সের আওতায় টিকাগুলো দিয়েছে সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ে। প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ, গ্রেফতারের দাবি। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 229। তুরস্ক সরকারের অর্থায়ন ও মুভমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ। হাসি ফুটল হাজারো মানুষের মুখে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান দেশে ফিরেছেন। রোববার বিকেল 4:51 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে। কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু দুবাইয়ের ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন তিনি। এদিকে করোনা ডবল ডোজের টিকার সনদ না থাকায় ডক্টর মুরাদ হাসান কানাডা ঢুকতে পারেননি বলে জানা গেছে। প্রশ্ন উঠেছে, ভ্যাকসিন সার্টিফিকেট ও কোভিড প্রটোকল না মেনে মুরাদ কিভাবে ঢাকা বিমানবন্দর থেকে কানাডায় গেলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক AHM তৌহিদুল আহসান বলেন, বিমানবন্দর দিয়ে যে যাত্রী বাইরের দেশে যান সেসব বহির্গমন যাত্রীদের স্বাস্থ্য সনদ চেক করা। ভ্যাকসিনের সার্টিফিকেট চেক করার দায়িত্ব সিভিল এভিয়েশনের। এই দায়িত্ব বিমানবন্দর কর্তৃপক্ষের নয়। আমরা ইমিগ্রেশন করি, যাত্রীদের সেবা দেই। ইমিগ্রেশনের শাখা ইমিগ্রেশন করবে, স্বাস্থ্যের কাজ স্বাস্থ্য করবে। এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডক্টর মুরাদ। এরপর সেখান থেকে দুবাইগামী একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয়। পরে দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নেন মুরাদ। 10 ডিসেম্বর শুক্রবার ডক্টর মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ওই দিন দুপুর 1টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপির বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। রোববার দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তানভীর আক্তার খান বাদী হয়ে এই মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে আগামী 15 ডিসেম্বর আদেশের জন্য তারিখ ধার্য করেছেন। মামলায় ডক্টর মুরাদ ছাড়াও নাহিদ মোহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের নামের আরেকজনকে আসামি করা হয়েছে। 1 ডিসেম্বর নাহিদ হেলালের ফেসবুক পেজ থেকে লাইভে অংশ নিয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন ডক্টর মুরাদ। মামলার বাদী অ্যাডভোকেট তানভীর আক্তার খান বলেন, দায়িত্বশীল পদে থেকে মুরাদ হাসান যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তা পুরো নারী জাতির জন্য অবমাননাকর। এমন বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে আমি মামলা করেছি। আদালত 200 ধারায় আমার বক্তব্য গ্রহণ করেছেন এবং 15 তারিখ আদেশের জন্য ধার্য করেছেন। মামলা প্রসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ATM ফয়েজ বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য তানভীর আক্তার খান বাদী হয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 29, 31 ও 35 ধারায় মামলা করেছেন। আমরা আশা করছি আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবেন।
এটিএম ফয়েজ আরও বলেন, মুরাদ হাসান বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। ইতোমধ্যে তিনি সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এরকম ন্যাক্কারজনক বক্তব্য রেখেছেন। সর্বোপরি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। সর্বশেষ তারেক রহমানের কন্যাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আপত্তিকর ও কুরুচিপূর্ণ। সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে মানুষ এরকম বক্তব্য আশা করে না। তার বক্তব্যে পুরো দেশের মানুষ লজ্জিত হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মৌলভীবাজারের এক চেয়ারম্যান প্রার্থীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ কলেজ গেটের সামনে অভিযান চালিয়ে এম.এ. রহিম নামের ওই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এম.এ. রহিম মৌলভীবাজার সদর উপজেলার মুস্তাফাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তার প্রতীক চশমা। স্থানীয় লোকজন জানান, একটি পিকআপে করে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করে এম.এ. রহিমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল। ভোটারদের খাদ্য সামগ্রী দিয়ে চশমা প্রতীকে ভোট চাওয়া হয়। খাদ্য সামগ্রী দিয়ে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি সাধারণ মানুষের নজরে আসলে তারা নির্বাচন কর্মকর্তাদের অবগত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে চেয়ারম্যান প্রার্থী এম.এ. রহিমকে 10,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পিকআপ ভ্যানে থাকা খাদ্য সামগ্রী জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান চেয়ারম্যান প্রার্থী এম.এ. রহিমকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার ভোররাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল। নির্বাচনে 22টি পরিচালক পদে সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে 11 জন করে নির্বাচিত হয়েছেন। দুই প্যানেল থেকে সমান সংখ্যক পরিচালক নির্বাচিত হওয়ায় পরিষদ গঠন নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সমঝোতা ছাড়া পরিষদ গঠন সম্ভব নয় বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। মূলত 4টি শ্রেণীতে পরিচালক পদের মধ্যে 2টিতে নির্বাচন হয়। এই দুই ক্যাটাগরিতে 40 প্রার্থীর মধ্যে পরিচালক পদে বিজয়ী হয়েছেন 18 জন। অপর দুটি ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4 জন পরিচালক বিজয়ী হয়েছেন। নির্বাচনে অর্ডিনারি শ্রেণীতে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে হুমায়ুন আহমদ, জহিরুল কবির চৌধুরী শিরু, ফাহিম আহমদ চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকি, আলিমুল এহসান চৌধুরী, মোহাম্মদ আব্দুস সামাদ, দেবাংশু দাস মিঠু, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রহমান জামিল বিজয়ী হয়েছেন। আর সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ফালাউদ্দিন আলী আহমদ, ফকর সালেহিন নাহিয়ান ও মুশফিক জায়গিদার। অ্যাসোসিয়েট শ্রেণীতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজীব ও কাজী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং সিলেট ব্যবসায়ী পরিষদের জিয়াউল হক ও সারোয়ার হোসেন জেদু বিজয়ী হয়েছেন। এদিকে পরিচালক প্রার্থীদের মধ্যে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণীতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন ট্রেড গ্রুপ শ্রেণীতে আবু তাহের মোহাম্মদ শুয়েব, মোহাম্মদ হিসকিল গুলজার ও মোহাম্মদ আতিক হোসেন এবং টাউন অ্যাসোসিয়েশনের শ্রেণীতে আমিনুর রহমান। এই দুই ক্যাটাগরিতে 4টি পরিচালক পদে সিলেট ব্যবসায়ী পরিষদ কোনো প্রার্থী দেয়নি। সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ে যৌথভাবে বাংলাদেশকে করোনা ভাইরাসের 12 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় পেয়েছে বাংলাদেশ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রপতি আলেকজান্ডার ভন লিন্ডা, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভ্যানসন। স্বাস্থ্য সচিব লুকমান হোসেন মিয়ার কাছে এসব টিকা হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাব্বির আহমেদ চৌধুরীও উপস্থিত ছিলেন। টিকা হস্তান্তর অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত বলেন, কোভ্যাক্স থেকে বাংলাদেশকে এসব টিকা দেওয়া হয়েছে। এ সহায়তা বাংলাদেশে টিকা কার্যক্রমে সহায়ক হবে। মহামারী মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় রাষ্ট্রদূত লিন্ডা জানান, দেশটি আগামী বছর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি এবং সংকট নিয়ে
একসঙ্গে কাজ করবে। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, সবাই মিলে মহামারী মোকাবেলা করতে হবে। কাউকে বাদ দিয়ে মহামারী মোকাবেলা পুরোপুরি সমাধান সম্ভব হবে না। মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বিশ্বকে একযোগে কাজ করতে হবে। এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জাতিসংঘ ফোরামের বাংলাদেশের সমর্থন চান। নরওয়ে রাষ্ট্রদূত বলেন, মহামারী মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের টিকা কার্যক্রমে এ উপহার কাজে লাগবে। নরওয়ে মহামারী মোকাবেলায় শক্তিশালী ভূমিকা রাখতে চায়। প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ। রোববার সিলেট নগরীর দর্শন দেউরি এলাকা থেকে মিছিল বের করে শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। তার এরকম কুরুচিপূর্ণ বক্তব্যে শুধু আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়, পুরো দেশের মানুষ মর্মাহত হয়েছেন। ধৃষ্টতাপূর্ণ এরকম বক্তব্যের জন্য বক্তারা অবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের দাবি জানান। মিছিলে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান। দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮,০২৮ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৩২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭৯,৩২৫ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে ২০ ১ জন, ৫০ ৩ জন, ৬০ ১ জন এবং ৮০ ১ জন মারা যান। বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে মৃত ৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১, রাজশাহীতে ২, বরিশালে ১ জন এবং রংপুর বিভাগে ২ জনের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় সরকারি বেসরকারি ৮৪৮টি ল্যাবরেটরিতে ২১,৪০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১,৬১২টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,১১,২০,১৯৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১.৫২%। এদিকে একই সময়ে করোনা থেকে ২৮৮ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৪৪,১৫০ জন। রোগী সুস্থতার হার ৯৭.৭৭%। তুরস্ক সরকারের অর্থায়নে এবং মুমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় সিলেটে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বেলা ২টার দিকে নগরীর মহাজনপট্টির মুমেন্ট ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সয়াবিন ও গরম মশলা। সিলেটের হাজারো অসহায় মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। অসহায় মানুষজন এই খাদ্য সামগ্রী উপহার পেয়ে কৃতজ্ঞতা জানান সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং মুমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনের প্রতি। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন তুরস্ক সরকারের প্রতিনিধি ফাতিহা আলতাস ফুরকান মুস্তাফা ও মুকাররম তপু, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, অফিস কর্মকর্তা রুবেল আহমদ, সমাজসেবী বদরুল আলম, স্বেচ্ছাসেবী আশুতোষ দত্ত, ছাত্রনেতা সুমন ইসলাম খান, সাইফুর রহমান, মুখলিস মিয়া, রাহি ও আদি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনস্থ বাংলাদেশ স্কুলের উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় ৩ দিনব্যাপী বিজয় মেলার প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে স্থানীয় সময় বিকেল ৫টায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মইজ চৌধুরী সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। আগামী 16 থেকে 18 ডিসেম্বর প্রতিদিন স্থানীয় সময় সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় থাকবে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস সামগ্রী সহ নানা রকম পণ্যের স্টল। প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। এতে অন্যান্য আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিদিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় পুরস্কারের রেফেল ড্র। মেলায় প্রবেশ ফি 1 দিনার নির্ধারণ করা হয়েছে। মেলা থেকে অর্জিত অর্থ স্কুলের অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে। এ ব্যাপারে রাষ্ট্রদূত বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।